আমরা আজকে প্রথম ক্লাস দেখব এবং এই প্রথম থেকে আমাদের প্রায় আপনার 60 থেকে 70টি ক্লাসের মধ্য দিয়ে আমরা বার কাউন্সিল সিলেবাসটা এই লাইভ ক্লাসেই শেষ করব। ওকে, আপনাদেরকে কোথাও পড়তে হবে না, আপনাদেরকে টাকা নষ্ট করতে হবে না, শুধুমাত্র এই লাইভ ক্লাসেই আপনারা সম্পূর্ণভাবে বার কাউন্সিলের যে 7টি সাবজেক্ট আছে 7টি সাবজেক্টেই আমি আপনাদেরকে শেষ করে দিব সম্পূর্ণ ফ্রিতে। তাহলে আমরা আজকে প্রথম ক্লাসে, এবং আমার কাছে একটা রিকোয়েস্ট ছিল আপনাদের যে আমি যেন ধারাবাহিকভাবে সেকশনগুলো ধারাগুলো আলোচনা করে বার কাউন্সিল কোর্স আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে শেষ করে দেই। তার ওই ধারাবাহিকতায় আমরা আজকে থেকে প্রথম ক্লাস শুরু করলাম। আমাদের প্রথম ক্লাসের বিষয়বস্তু হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন। আপনারা কি করবেন? আপনারা শেয়ার করে দিবেন, এটা আপনাদের দায়িত্ব। কারণ আমি প্রথম ক্লাস থেকে শুরু করে এভাবে 100 ক্লাস পর্যন্ত গিয়ে প্রতিদিন লাইভ ক্লাসের মাধ্যমে আমি আপনাদেরকে বার কাউন্সিল ফুল সিলেবাস সম্পূর্ণ ফ্রিতে শেষ করে দিব। এবং লাইভ ক্লাসের মাধ্যমেই আমার জন্য যত বিপদ আসুক, যতই বাধা আসুক, কেউ যদি ক্লাস নিতে আমাকে ক্লাস বন্ধ করার জন্য অনুরোধ করে, আমি এই লাইভ ক্লাসটা বন্ধ করব না। আপনাদেরকে আমি ভালোবাসি, সেই ভালোবাসার জায়গা থেকে আপনারা শেয়ার করে ছড়িয়ে দিবেন। আমরা ক্লাসে যাচ্ছি। আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট মিঠুন সাহা, LLB LLM, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা শুরু করছি আজকের প্রথম ক্লাস, এবং প্রত্যেকটা লাইভ ক্লাস আপনারা থাকবেন। আবারও বলছি, আপনাদেরকে টাকা দিয়ে কোথাও পড়তে হবে না এই লাইভ ক্লাসে উপস্থিত থাকলে। আবারও বলতেছি, ক্লিয়ার? চলে আসি ধারা। আমরা 1 থেকে শুরু করে ধারা 7 পর্যন্ত যদি আগে দেখি। আচ্ছা, এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের আমরা যদি দুইটা শব্দ শিখি, যে একটা হচ্ছে রিলিফ হচ্ছে প্রতিকার, আর আরেকটা হচ্ছে স্পেসিফিক মানে হচ্ছে সুনির্দিষ্ট। তাহলে স্পেসিফিক রিলিফ, এটার দুইটাকে যদি আমরা এক করি তাহলে আমরা পাই স্পেসিফিক রিলিফ, অর্থাৎ হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার। এখন প্রশ্ন হচ্ছে সাপোজ হচ্ছে একটি মেয়েকে আপনি ভালোবাসি বলবেন, ক্লিয়ার বিষয়টা? এখন এই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, এটা আপনি বুঝাইতে পারবেন বিভিন্নভাবে। আপনি সেই মেয়েটিকে একটা গোলাপ দিতে পারবেন, গোলাপ দিয়ে বুঝালেন যে আই লাভ ইউ জান। আপনি সেই মেয়েটিকে চিঠি দিলেন, চিঠি দিয়ে বুঝালেন আই লাভ ইউ বাবু। আপনি মেয়েটির আব্বুকে ফোন দিলেন যে আপনার মেয়ে তো অনেক কিউট। তো মেয়েটির বাবা বুঝে ফেললো যে আপনি তার মেয়েকে ভালোবাসেন। আপনি আপনার বন্ধুকে বললেন, বন্ধু তুই ওই মেয়েটাকে বল যে আমি ভালোবাসি। আপনি আপনার বান্ধবীকে বললেন যে আমার কিন্তু ওই মেয়েটাকে পছন্দ। ক্লিয়ার বিষয়টা? আবার আপনি মেসেঞ্জারে তাকে নক দিলেন, হাই সোনা। তার মানে ওই মেয়েটি বুঝে ফেললো যে আপনি তাকে ভালোবাসেন। আপনি তাকে মেসেঞ্জারে খুঁজে পেলেন না, আপনি হোয়াটসঅ্যাপে তার নাম্বারটা জোগাড় করে তাকে হোয়াটসঅ্যাপে নক দিলেন। তার মানে এই বিভিন্নভাবে আপনি সেই মেয়েটিকে ভালোবাসেন, এটা বুঝাতে পারবেন। খেয়াল করবেন, আপনি বিভিন্নভাবে বুঝাতে পারবেন যে সেই মেয়েটিকে আপনি ভালোবাসেন। তাহলে একটা মেয়েকে আপনি ভালোবাসেন, এটা বুঝানোর অনেক ওয়ে আছে, বুঝানোর অনেক পন্থা আছে। ঠিক তেমনি ভাবে এই যে সুনির্দিষ্ট প্রতিকার বলা হচ্ছে, রিলিফ প্রতিকার, স্পেসিফিক সুনির্দিষ্ট, এই সুনির্দিষ্ট প্রতিকার বলা হচ্ছে স্পেসিফিক রিলিফ হাউ গিভেন, কিভাবে দেওয়া হবে, কোন কোন পন্থায়, কোন কোন উপায় দেওয়া হবে, কোন কোন উপায়ে আপনি একটা মেয়েকে বুঝাইতে পেরেছিলেন যে মেয়েটিকে আপনি ভালোবাসেন। তার মানে আপনি কোন কোন ওয়েতে, কোন কোন পন্থাতে কি করবেন, কোন কোন পন্থাতে আপনি এই স্পেসিফিক রিলিফ আদালত দিতে পারে, এটা নিয়ে কথা বলছে আমাদের সেকশন 5। সেখানে আমরা 5টা ওয়ে খুঁজে পাই, যে 5টি পন্থায়
আদালত সুনির্দিষ্ট প্রতিকার দিতে পারে। আচ্ছা দেখেন তো, আমরা যদি চিন্তা করি যে আদালতের হাত পা বাঁধা, আমরা যদি চিন্তা করি যে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়ার ক্ষেত্রে আদালতের সীমাবদ্ধতা আছে, এটা আমরা বলতে পারবো কিনা? হ্যাঁ পারবো, কারণ এই পাঁচটি ওয়ের বাইরে গিয়ে, এই পাঁচটি পন্থার বাইরে গিয়ে আদালত সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে দিতে পারে না। অর্থাৎ আমরা বলতে পারি সুনির্দিষ্ট প্রতিকার প্রদানের ক্ষেত্রে আদালতের সীমাবদ্ধতা রয়েছে। আচ্ছা ভাই এখন দেখেন যে আপনার এখন মেয়েটি আপনাকে বলে দিছে যে আপনি যদি আমাকে এই উপায়ে ভালোবাসি বলেন তাহলে আমি আপনাকে ভালোবাসবো। মেয়েটি আপনাকে কি বলে দিছে? মেয়েটি খুব চালাক, কারণ মেয়েটির বাড়ি হচ্ছে বরিশাল। মেয়েটি বলতেছে যে আপনি আমাকে যদি এই উপায়ে যদি বলেন যে আমি তোমাকে ভালোবাসি, তাহলে আমি তোমার ভালোবাসাকে গ্রহণ করে আমিও বলবো আই লাভ ইউ সোনা, আই লাভ ইউ জান, এটা আমি বলবো। এখন তার মানে মেয়েটি আমাকে বেঁধে দিছে যে আমাকে মেয়েটি কর্তৃক যেই পন্থাগুলো, যে ওয়েগুলো সুনির্দিষ্টভাবে বলা আছে, সেই পন্থাতে মেয়েটিকে ভালোবাসি বলতে হবে। তার মানে এটা হচ্ছে আমার জন্য সীমাবদ্ধতা, এটা হচ্ছে আমার জন্য মেয়েটি থেকে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা। ক্লিয়ার? তার মানে একজন বাদী যদি এই ধারা 5 উল্লেখিত 5টি পন্থা ব্যতীত, ধারা 5 উল্লেখিত 5টি উপায় ব্যতীত অন্য কোনো ভাবে প্রতিকার চেয়ে থাকে, তাহলে সেটা আদালত মঞ্জুর করবে কিনা? উত্তর হচ্ছে না। তার মানে আমরা পারবো না। বাদী এই সুনির্দিষ্ট পন্থার বাইরে গিয়ে প্রতিকার চেয়ে কোনো প্রতিকার পাবে না, বা আদালত প্রতিকার দিবে না। দ্যাট মিনস হচ্ছে এখানে আদালতের এবং বাদীর যিনি প্রতিকার ক্লেম করবেন তার ক্ষেত্রেও কিন্তু সীমাবদ্ধতা রয়েছে, তার ক্ষেত্রেও কিন্তু লিমিটেশন রয়েছে। এবার আসি, তার মানে ধারা 5 উপায়ের কথা বলছে, রাইট? 5 ধরনের 5টি পন্থার কথা বলছে, 5টি ওয়ের কথা বলছে, যে 5টি উপায়ে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া হয়। সুনির্দিষ্ট, স্পেসিফিক শব্দটা কেন ইউজ করা হয়েছে? আমি আজকের ক্লাসে 6 থেকে 700 শেয়ার চাই, যেহেতু আজকের প্রথম ক্লাস, এবং এই 1 থেকে 100 ক্লাস পর্যন্ত আমি সম্পূর্ণ সিলেবাস আপনাদেরকে শেষ করে দিব সম্পূর্ণ ফ্রিতে। আমি চাই শুধু মোটিভেশন, মিঠুন সাহা শুধু চাই মোটিভেশন, ইন্সপাইরেশন চাই। ওকে, তাহলে দেখেন এই 5টি ওয়ে আমরা দেখলাম। এখানে রিলিফ বলা হয়েছে, রিলিফ বললে ক্ষতিটা কি ছিল? এখানে শুধুমাত্র প্রতিকার বললে সমস্যাটা কোথায় ছিল? সেখানে স্পেসিফিক শব্দটা ইউজ করা হয়েছে। স্পেসিফিক মানে হচ্ছে আমি যেভাবে চাই ঠিক সেভাবেই, আমি এরকম ড্রেস, এরকম কালারের, এরকম চুলের মেয়েকে আমি বিয়ে করতে চাই। তার মানে হচ্ছে আমার ক্রাইটেরিয়া ফুলফিল হলেই আমি সেই মেয়েটিকে বিয়ে করব, অথবা বিয়ে করব না। খেয়াল করবেন আমার ল্যাঙ্গুয়েজটা, খেয়াল করবেন। তার মানে হচ্ছে দেখেন যে এখানে এই বিষয়টা স্পষ্ট। স্পেসিফিক শব্দটা দ্বারা বোঝানো হয়েছে আমি ঠিক যেভাবে প্রতিকার চাই ঠিক সেভাবেই প্রতিকারটা দেওয়া। আমি ঠিক যেভাবে প্রতিকারটা চাই ঠিক সেভাবেই আদালত প্রতিকার দিবে অথবা দিবে না। দেওয়াটাও স্পেসিফিক, না দেওয়াটাও স্পেসিফিক। দেওয়াটাও সুনির্দিষ্ট, না দেওয়াটাও সুনির্দিষ্ট। তার মানে হচ্ছে এটাকে আমরা বলতেছি স্পেসিফিক রিলিফ, অর্থাৎ হচ্ছে অ্যাকর্ডিং টু মাই ডিমান্ড, আমার চাহিদা মোতাবেক। তাহলে দেখেন যে
তাহলে আমরা একটা জায়গা কিন্তু শেষ করলাম ধারা 5, যে স্পেসিফিক রিলিফ 5 ভাবে দেওয়া হয়, সেই 5 ভাবে কি কি এটা আমরা সম্পূর্ণ দেখব। আমরা একটা জায়গাতে যাই, সেটা হচ্ছে 5-এর সি, ধারা 5-এর সি, 5-এর গ। 5-এর গতে কি নিয়ে কথা বলছে? 5-এর গতে কথা বলছে বাই প্রিভেন্টিং, মানে নিরোধ করে প্রতিরোধ করে, মানে হচ্ছে অ্যান অব্লিগেশন নট টু ডু। আমি যেই কাজটা করতে বাধ্য নই, খেয়াল করবেন, আমি যেই কাজটা করতে বাধ্য নই, তার মানে হচ্ছে আমার লাইভ ক্লাসটা বন্ধ করা উচিত না। খেয়াল করবেন, লাইভ ক্লাসটা বন্ধ করা উচিত না। এই যে উচিত না, তার মানে হচ্ছে আমি বাধ্য, তার মানে আমার করা উচিত। এই করা উচিত থেকে যেন আমি বিরত না থাকি, এজন্য আমাকে প্রিভেন্ট করা, মানে এজন্য আমার জন্য নিষেধাজ্ঞা দেওয়া, আমাকে প্রতিরোধ করা, আমাকে নিবারণ করা। 5-এর সিতে এই কথাটা বলছে। এখন তাহলে 5-এর সি এর নাম কি হতে পারে? 5-এর গ, হ্যাঁ 5-এর গ, 5 নম্বরে ধারা 5-এ যে 5টি পয়েন্টে 5টি উপায়ে স্পেসিফিক রিলিফ দেওয়ার কথা বলা হয়েছে, তাহলে 5-এর সি বা 5-এর গ এর নাম কি হতে পারে? নাম হচ্ছে প্রিভেন্টিভ রিলিফ। আমরা একটু লিখে নেই, প্রিভেন্টিভ রিলিফ বা নিবারণমূলক প্রতিকার, প্রতিরোধমূলক প্রতিকার, নিরোধমূলক প্রতিকার। তাহলে 5-এর সিতে আমরা বলতেছি প্রিভেন্টিভ রিলিফ। তার মানে প্রিভেন্টিভ রিলিফ কোনটা সেটা আমরা স্পষ্ট বুঝে ফেললাম। তার মানে প্রিভেন্টিভ রিলিফের মাধ্যমে প্রতিকার দেওয়া সম্ভব, এটা বলছে 5-এর সিতে, 5-এর গতে। এবং এটার নাম যে প্রিভেন্টিভ রিলিফ, এটা নাম যে নিবারণমূলক প্রতিকার, এটা স্পষ্ট করে আমাদের বলে দিছে কততে? ধারা 6তে। এবার আমরা আসি যে আমাদেরকে যে প্রিভেন্টিভ রিলিফ বলতেছে, আমাদেরকে যে নিরোধমূলক প্রতিকার ধারা 6তে বলে দিছে, এখন এটা দিতে হবে না? এই প্রিভেন্টিভ রিলিফটা তো দিতে হবে, ঠিক না? আপনি একটা মেয়েকে খুশি করবেন, এখন খুশিটা তো করতে হবে কোনো একটা মাধ্যমে, ঠিক না? এই খুশিটা তো কোনো একটা মাধ্যমে করতে হবে। তার মানে দাঁড়ালো কি? ধারা 6তে যে প্রিভেন্টিভ রিলিফের কথা বলছে, এটা তো দিতে হবে। আমি দিব কিভাবে? সেখানে দেখবেন স্পষ্ট করে বলা আছে বাই ইনজাংশন। এখন ধারা 6 থেকে আমরা স্পষ্ট করে চলে যাব ধারা কততে? আমরা ধারা 52তে চলে যাব। ধারা 6 থেকে চলে গেলাম ধারা 52তে। ধারা 52তে কি বলছে? এ প্রিভেন্টিভ রিলিফ মে বি গ্রান্টেড অ্যাট দ্য ডিসক্রিশন অফ দ্য কোর্ট বাই ইনজাংশন। মানে নিষেধাজ্ঞার মাধ্যমে প্রিভেন্টিভ রিলিফ দেওয়া হয়, তবে এটা অবশ্যই হচ্ছে আদালতের ডিসক্রিশনারি পাওয়ার, আদালতের বিবেচনামূলক ক্ষমতা। আদালতের কি? আদালতের বিবেচনামূলক ক্ষমতা। তাহলে এই প্রিভেন্টিভ রিলিফ বা নিরোধমূলক প্রতিকার কিভাবে দেওয়া হয়? নিষেধাজ্ঞার মাধ্যমে। কি নিষেধাজ্ঞার মাধ্যমে? কোন ধরনের নিষেধাজ্ঞার মাধ্যমে? এটাও কিন্তু আমাদের ধারা 52তে বলছে। সেটা হচ্ছে স্থায়ী নিষেধাজ্ঞা অথবা টেম্পোরারি ইনজাংশন, মানে বাই টেম্পোরারি অর পারপেচুয়াল ইনজাংশন। অস্থায়ী নিষেধাজ্ঞা বা স্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে। তার মানে আমরা দেখলাম যে স্থায়ী বা অস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে, অর্থাৎ হচ্ছে নিষেধাজ্ঞার মাধ্যমে প্রিভেন্টিভ রিলিফ দেওয়া হয়। ধারা কত? ধারা হচ্ছে 52। কেউ যদি আমার সাথে লাইভে আসতে চান, অবশ্যই আমাকে জয়েন রিকোয়েস্ট পাঠাবেন, আমি আপনাকে লাইভে নিয়ে আসবো। ওকে, একটু পরে আমরা ক্লাসটা শেষ করি। আর আমরা এভাবে ধীরে ধীরে সমস্ত লেকচারের মাধ্যমে 7টি ক্লাস এই ফ্রি লাইভ ক্লাসের মাধ্যমে মিঠুন শাহ আপনাদেরকে শেষ করে দিবে। মিঠুন শাহর জন্য শেয়ার করবেন সবাই। ওকে, এবার আসেন, যেটা হলো যে ধারা 52তে আমরা দেখলাম স্থায়ী বা অস্থায়ী নিষেধাজ্ঞা, অর্থাৎ নিষেধাজ্ঞার মাধ্যমে প্রিভেন্টিভ রিলিফ দেওয়া হয়, নিরোধমূলক প্রতিকার দেওয়া হয়। তবে ধারা 6তে দেখলাম যে প্রিভেন্টিভ রিলিফ কোনটা? 5-এর সিতে যেটা বলা আছে। এখন এই প্রিভেন্টিভ রিলিফ তো দিতে হবে, তো দেওয়াটা দেখলাম ধারা 52তে। এবার আসি, এই যে টেম্পোরারি ইনজাংশন মানে অস্থায়ী নিষেধাজ্ঞা বা হচ্ছে পারপেচুয়াল ইনজাংশন। স্থায়ী নিষেধাজ্ঞা আমরা দেখলাম
এখন টেম্পোরারি ইনজাংশনটা কি, টেম্পোরারি ইনজাংশনটা কাকে বলে, বা হচ্ছে আপনার পারপেচুয়াল ইনজাংশন বা স্থায়ী নিষেধাজ্ঞাটা কাকে বলে, এটা আমরা কোথায় খুঁজে পাবো? এটা খুঁজতে গেলে আমাদেরকে যাইতে হবে হচ্ছে ধারা 53-তে। ধারা 53-তে যাই। ধারা 53-তে গিয়ে বলছে, দেখবেন যে টেম্পোরারি ইনজাংশন হচ্ছে এমন একটা ইনজাংশন, টেম্পোরারি ইনজাংশন হচ্ছে এমন একটা নিষেধাজ্ঞা যেখানে আনটিল এ স্পেসিফাইড টাইম, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যে নিষেধাজ্ঞাটা দেওয়া হয়, অর্থাৎ আপনাকে আদালত বলে দিল এই 5 দিনের মধ্যে এই পুকুর নিয়ে যেহেতু বিরোধ, এই পুকুর নিয়ে যেহেতু দ্বন্দ্ব, এই 5 দিনের মধ্যে আপনি এই পুকুরের পানি পান করতে পারবেন না, এই 5 দিনের মধ্যে আপনি এই পুকুরে গোসল করতে পারবেন না। অর্থাৎ আদালত টেম্পোরারিলি, অর্থাৎ আদালত অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা দিল। তার মানে আনটিল এ স্পেসিফাইড পিরিয়ড, অর্থাৎ একটা সুনির্দিষ্ট সময় পর্যন্ত, অথবা আনটিল এ ফার্দার অর্ডার ইজ মেড, অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত যে ইনজাংশনটা চলতে থাকবে সেটাকে বলছে অস্থায়ী নিষেধাজ্ঞা। অর্থাৎ যখন হচ্ছে নির্দিষ্ট করে দিবে না, যখন হচ্ছে নির্দিষ্ট করে দিবে না যে এতদিনের জন্য আমি ইনজাংশনটা দিলাম, তখন হচ্ছে ধরে নিতে হবে আদালত পরবর্তী নিষেধাজ্ঞা, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞাটা চলমান থাকবে। এটাকে বলতেছে টেম্পোরারি ইনজাংশন। আর এই টেম্পোরারি ইনজাংশন বা অস্থায়ী নিষেধাজ্ঞাকে ডিফাইন করা হয়েছে ধারা কততে? ধারা 53-তে, সেকশন 53। এবার আসি সেকশন 53-তে আমরা ধারা 52-তে দুইটা জিনিস খুঁজে পাইছিলাম। কি কি? টেম্পোরারি ইনজাংশন আর একটা হচ্ছে পারপেচুয়াল ইনজাংশন। তাহলে পারপেচুয়াল ইনজাংশন জিনিসটা কি? স্থায়ী নিষেধাজ্ঞাটি এটা আমাদেরকে জানতে হবে। এই স্থায়ী নিষেধাজ্ঞাটা হচ্ছে এমন একটা নিষেধাজ্ঞা হুইচ ইজ মেড উইথ ডিক্রি অ্যাট দ্য হিয়ারিং অফ দ্য সুট, অর্থাৎ হচ্ছে মামলার শুনানির উপর নির্ভর করে, চুক্তিতর্ক, অর্থাৎ মামলার সিদ্ধান্তের সাথে ডিক্রির সাথে সাথে যেই ইনজাংশনটা দেওয়া হয় সেটা হচ্ছে পারপেচুয়াল ইনজাংশন বা স্থায়ী নিষেধাজ্ঞা, অর্থাৎ যেটাকে আমরা রায়ের সাথে সাথে বলি। অর্থাৎ আদালত সকল কিছু বিবেচনা করলে, সাক্ষ্য প্রমাণাদি সকল কিছু বিবেচনা করে আদালত দেখতেছে যে এখানে পারপেচুয়াল ইনজাংশন দিতে হবে। অর্থাৎ বলতে হবে আপনি কখনোই এই পুকুরের পানি ব্যবহার করতে পারবেন না, আপনি কখনোই, মানে ডিক্রির সাথে সাথে বলে দিল একবারে পার্মানেন্টলি, একেবারে চিরস্থায়ীভাবে বলে দিল আপনি কখনোই এই পুকুরের পানি ব্যবহার করতে পারবেন না। তাহলে এটা কিসের সাথে বললো? উইথ ডিক্রি মেড, যেটা দেওয়া হয়েছে at the hearing, upon the hearing of the suit, মামলার শুনানির উপর ভিত্তি করে, মামলার গুণাগুণের উপর ভিত্তি করে। ক্লিয়ার বিষয়টা? এবার আমরা আসি, তাহলে ধারা 5 দেখলাম, ধারা 6 দেখলাম, 6 থেকে জাম্পিং করে আমরা চলে গেলাম ধারা 52-তে। একটু খেয়াল করবেন যে আমি কোথা থেকে কোথাতে যাই। এবং আমরা 52 থেকে চলে আসলাম 53-তে। আমরা এখানে একটু থামবো, থেমে আমরা চলে যাব ধারা 12-তে। আচ্ছা, থেমে আমরা ধারা 12-তে না, সরি, ধারা 7-এ যাব। ধারা 7-এ বলছে কি, যে আপনি, যেমন হচ্ছে অনেক সময় বলা হয় না যে আপনি সকল জায়গায় গিয়ে মাতবরি করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি এই জায়গাতে মাতবরি করবেন না। আপনি সকল জায়গাতে গিয়ে মাতবরি করেন, আপনি এই জায়গাতে মাতবরি করবেন না। মানে হচ্ছে এই সুনির্দিষ্ট প্রতিকার আইন সকল ক্ষেত্রে প্রয়োগ হলেও, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট সকল ক্ষেত্রে অ্যাপ্লাই হলেও, সকল কিছুর এনফোর্সিবিলিটি দেওয়ার ক্ষেত্রে অ্যাপ্লাই হলেও কি হবে না? সকল কিছুর এনফোর্সিবিলিটি, সকল কিছুর বলবৎযোগ্যতা দেওয়ার ক্ষেত্রে অ্যাপ্লাই হলেও, টু এনফোর্স এ পেনাল ল, টু এনফোর্স মানে হচ্ছে কার্যকর করা, বাস্তবে রূপ দেওয়া। আচ্ছা, এই এনফোর্সিবিলিটি বা এনফোর্সিবল এই শব্দটা কি আমরা একটু দেখতে চাই। আমি বারবার যেটাকে বলি
যে আপনি ভালোবাসা দিবস উপলক্ষে আপনি একটা মেয়েকে ভালোবাসলেন, একটা মেয়েকে পছন্দ করলেন, তো মেয়েটাকে পছন্দ করলেন, মেয়েটাও রাজি হলো, তো দুজনের প্রেম টেম হয়ে গেল। এখন দুজন দুজনকে বলতেছে যে আমি তোমাকে বিয়ে করবো, সেও বলতেছে যে আমি তোমাকে বিয়ে করব। এখন ঘটনা ঘটলো আলাদা। ছেলেটা কিছুদিন পরে বলতেছে, মেয়ে আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ তুমি একদিনের প্রপোজালেই রাজি হয়ে গেছো, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, তুমি তো ভণ্ড মেয়ে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তখন মেয়েটা দৌড়ে আদালতে গেল। আদালতে গিয়ে কইতেছে, স্যার এ আমার সাথে কমিটমেন্ট করছে, এই ছেলেটি আমার সাথে চুক্তিতে আসছিল সে আমাকে বিয়ে করবে, এখন বলতেছে সে বিয়ে করবে না। তাহলে আদালতের কাছে মেয়েটি কি চাইলো? আদালতের কাছে মেয়েটি চাইলো, আদালত আপনি ছেলেটিকে বলেন ছেলেটি যেন আমাকে বিয়ে করে, আপনি ছেলেটিকে বলেন ছেলেটি যেন আমাকে বিয়ে করে। অর্থাৎ আপনি আদালতের কাছে চাইলেন সেই চুক্তিটাকে বাস্তবে রূপ দিতে। সে চুক্তিটাকে বাস্তবে রূপ দেওয়া মানে হচ্ছে ছেলেটি মেয়েটিকে বিয়ে করবে, অর্থাৎ হচ্ছে ছেলেটি অ্যাকর্ডিং টু দ্য কন্ট্রাক্ট, ছেলেটি চুক্তি অনুসারে কাজ করবে। এই যে দেখেন বাস্তবে রূপ দেওয়া, একটা প্রেম থেকে বিয়ে, প্রেম থেকে বিয়ে, বিয়েটা হচ্ছে প্রেমের বাস্তব রূপ। আর আপনি যদি হিসিং বিসিং ছেলে হন তাহলে তার বিয়ে করবেন না, ঠিক না? তাহলে দেখেন এখানে দেখেন, তাহলে প্রেমের বাস্তব রূপ হচ্ছে বিয়ে। প্রেমের বাস্তব রূপ কি? বিয়ে। আচ্ছা, যে প্রেম প্রেম নিয়ে কথা বলি, আপনাদের কেমন লাগে যে এই লয়ের মধ্যে প্রেম, আচ্ছা আইনের মধ্যে প্রেমের উদাহরণ আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে বলতে থাকেন। আচ্ছা এখানে দেখেন, তাহলে প্রেম থেকে বিয়ে, এই বিয়েটা হচ্ছে বাস্তব রূপ। বাস্তব রূপের নাম হচ্ছে এনফোর্সিবিলিটি, বাস্তব রূপের নাম হচ্ছে এনফোর্সমেন্ট, মানে হচ্ছে বলবৎকরণ। আমরা এনফোর্সেবল শব্দটা দেখি না বারবার, মানে হচ্ছে বলবৎকরণ। বলবৎকরণ মানে হচ্ছে কার্যকরকরণ, কার্যকরকরণ মানে হচ্ছে বাস্তবে রূপ দেওয়া। কার্যকরকরণ মানে কি? কার্যকরকরণ মানে হচ্ছে বাস্তবে রূপ দেওয়া। ক্লিয়ার বিষয়টা? আমি কি বুঝাতে পারছি বিষয়টা? বাস্তবে রূপ দেওয়া হচ্ছে বলবৎকরণ বা এনফোর্সেবল। এবার আসেন, আমরা ধারা 7-এ ছিলাম। ধারা 7-এ কি নিয়ে কথা বলছে আমি দেখতে চাই যে আজকে 1000 শেয়ার হয় কিনা, আপনারা কতটা ভালোবাসেন। মিঠুন সাহা উদ্যোগ নিছে যে এই লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের বার কাউন্সিলের ফুল সিলেবাস শেষ করে দিবে সম্পূর্ণ ফ্রিতে, কোনো টাকা পয়সা দিতে হবে না, আপনার কোথাও পড়তে হবে না টাকা দিয়ে। এই উদ্যোগটা আমি নিছি, একটা চ্যালেঞ্জ আমি নিছি, যদি আমি যদি সুস্থ থাকি এটা অব্যাহত থাকবে। আপনারা আমাকে জাস্ট মোটিভেট করবেন, এতটুকু আপনাদের কাজ। ওকে, এবার দেখেন, যে প্রেমের উদাহরণ দিলে সবার মনে থাকে। হ্যাঁ, প্রেম জিনিসটা তো ভালোই বুঝেন। ভালোবাসা দিবসে তো লাইভে থাকার কথা না, ভালোবাসা দিবসে থাকার তো কথা আপনার হাতির জিলে। হ্যাঁ, আচ্ছা ওকে, এবার আসেন। আমরা হচ্ছে সিঙ্গেল সোসাইটি, ঠিক আছে? আমরা ভালোবাসা বুঝি না, আমরা আইনকে ভালোবাসতে জানি। আমরা কাউকে ভালোবাসতে জানি না, আমরা শুধু আইনকে ভালোবাসবো। ক্লিয়ার? আমরা চলে আসি ধারা 7। ধারা 7, তার মানে আমরা এই এনফোর্সিবিলিটি, এনফোর্সেবল, এনফোর্স শব্দটা কি? তাহলে এখানে দেখেন যে টু এনফোর্স এ পেনাল ল মানে সুনির্দিষ্ট প্রতিকার আইনের একটা সীমাবদ্ধতা বলে দিছে যে এই সুনির্দিষ্ট প্রতিকার আইন তুমি সকল রাস্তায় সকল কিছুকে কার্যকরকরণের আদেশ দিতে পারবা। শুধু কার্যকর, তুমি সকল কিছুকে কার্যকর করতে পারবা, তুমি সকল কিছুকে কার্যকর করার জন্য আদেশ দিতে পারবা। কিন্তু ভাই এই পেনাল লসকে, দণ্ডমূলক আইনকে, যেগুলো অপরাধ নিয়ে কথা বলছে, এই আইনকে তুমি এনফোর্সিবিলিটি দিতে পারবা না। অর্থাৎ হচ্ছে দেখছেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের কিন্তু হাত পা বেঁধে দিছে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের কিন্তু হাত পা বেঁধে দিচ্ছে, বলছে যে তুমি সকল জায়গায় গিয়ে সকল মেয়েকে ভালোবাসার প্রস্তাব দিতে পারবা, কিন্তু শরীয়তপুরের মেয়েকে তুমি ভালোবাসার প্রস্তাব দিতে পারবা না।
কারণ শরীয়তপুরের মেয়েরা হচ্ছে অনেক ভালো আর তুমি হচ্ছে খারাপ। ক্লিয়ার? এবার দেখেন, তার মানে সকল কিছুকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে বলবৎকরণের আদেশ দেওয়া গেলেও, সকল কিছুকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে এনফোর্সিবিলিটি দেওয়া গেলেও পেনাল লকে দণ্ডমূলক আইনকে কার্যকরকরণ, দণ্ডমূলক আইনকে বাস্তবে রূপদান, দণ্ডমূলক আইনকে বলবৎকরণের ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রয়োগ হবে না। তার মানে আমরা কি দেখলাম? ধারা 5 দেখলাম, 5 সি দেখলাম, 5 ধারা 6 দেখলাম, ধারা 7 দেখলাম, ধারা দেখলাম 52, ধারা দেখলাম 53। ক্লিয়ার? এই ধারাগুলো আমরা শিখলাম। এখন আমরা আরেকটা ধারাতে যেতে চাই। আচ্ছা, আমরা একটা কাজ করব। আমরা যখন ধারাকেন্দ্রিক কথা বলবো তখন সেই ধারা নিয়ে প্রতিদিনের মতো প্রতিদিন আমরা ক্লাসটা শেষ করে দিব। তাহলে আজকে এই পর্যন্ত ধারা থাক। ক্লিয়ার? আমি কিন্তু সম্পূর্ণভাবে আপনাদেরকে সমস্ত ধারা শেষ করে দিব। ক্লিয়ার? সমস্ত ধারা কিন্তু শেষ করে দিব, আপনারা এখানে থাকবেন। আমি যে কয়টা ধারা আলোচনা করলাম, এখন আপনাদের জন্য এমসিকিউ প্রশ্ন, যারা ভালো করে শুনছেন তারা ভালো করে উত্তর দিতে পারবেন। আমার প্রথম প্রশ্ন, কোন আইন কার্যকর করার ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রয়োগ হবে না? কোন আইন কার্যকরকরণের ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রয়োগ হবে না? আমরা উত্তর পেয়ে গেছি মাহিন ও মামুন, শেখ মোহাম্মদ জুয়েল। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ সিরাজুল ইসলাম। আমাদের সঠিক উত্তর হচ্ছে পেনাল লস, দণ্ডমূলক আইন। সেখানে আমরা দণ্ডবিধি কেন বলি? শুধুমাত্র কি দণ্ডবিধিতেই, পেনাল কোডেই শুধু দণ্ডমূলক আইন নিয়ে কথা বলছেন না, অপরাধ সংক্রান্ত যত আইন আছে। ক্লিয়ার? তারপরে দণ্ডমূলক আইনকে কার্যকর করার ক্ষেত্রে এই সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রয়োগ হয় না। আচ্ছা, দণ্ডমূলক আইন। এবার আসেন, ধারা 5-এর কোনটিকে প্রিভেন্টিভ রিলিফ বলা হয়েছে? 5-এর এ, 5-এর বি, 5-এর সি, 5-এর ডি, 5-এর ই। ধারা 5-এর কোনটিকে প্রিভেন্টিভ রিলিফ বলা হয়েছে? 5-এর এ, 5-এর বি, 5-এর সি, 5-এর ডি, 5-এর ই, কোনটি হবে? আমরা উত্তর পেয়ে গেছি। শেখ মোহাম্মদ জুয়েল ভাই বলছে 3-এর সি। 3 কেন হবে ভাই? মোহাম্মদ আলমগীর কবির ভাই 5-এর সি, মাহবুব আক্তার 5-এর গ, মোহাম্মদ তসনিম 5-এর গ, রাশেদুল রিগান 5-এর সি, আলাউদ্দিন আজাদ 5-এর সি, উজ্জ্বল গাইন 5-এর সি, এম আজিজুল মোল্লা 5-এর সি। ওকে, সিদ্দিকা বলছে 3-এর সি না, 3-এর সি হবে না। মোহাম্মদ আজমল হোসেন বলছে 5-এর সি। ওকে, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 5-এর সি। এবার আসেন প্রিভেন্টিভ রিলিফ স্থায়ী বা অস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে দেওয়া যায়, ধারা কত? প্রিভেন্টিভ রিলিফ স্থায়ী বা অস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে দেওয়া যায়, ধারা কত? আপনারা কিন্তু প্রতিদিন ক্লাসে থাকবেন। আমি কিন্তু সম্পূর্ণ সিলেবাস শেষ করে দিব। আজকে কিন্তু প্রথম ক্লাস, আগামীকাল দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস, চতুর্থ ক্লাস, এভাবে প্রত্যেকটি আইনের প্রত্যেকটি ধারা আমি এখানে শেষ করে দিব।
আমাদের উত্তর ধারাবাহিকভাবে আজকে 1 2 3 4 5 6 100 এভাবে করে আমি প্রত্যেকটা ধারা শেষ করে দিব। ক্লিয়ার? আমাদের উত্তর চলে আসছে। শেখ মোহাম্মদ জুয়েল, তাহেরা আলম, মামুন ভাই, মোহাম্মদ সিরাজুল ইসলাম, রেবেকা সুলতানা, আলাউদ্দিন আজাদ, SKR রায়, M আজিজুল মোল্লা, মোহাম্মদ আবুল হুসাইন, রেবেকা সুলতানা, তারপর মোহাম্মদ আজমল হুসাইন, SM মাহমুদ হাসান। ওকে, আমাদের সঠিক উত্তর আছে ধারা 52, সেকশন 53, ধারা 52। এবার কয়টি উপায় ব্যতীত আদালত সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে প্রতিকার দিতে পারে না? কয়টি উপায় বা পন্থা ব্যতীত আদালত সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে প্রতিকার দিতে পারে না? আচ্ছা, আমাকে তারা না চিনেন, আমি হচ্ছি মিঠুন সাহা, অ্যাডভোকেট, ঢাকা জজ কোর্ট। আমি LLB এবং LLM কমপ্লিট করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ওকে, তাহলে আমাদের উত্তর চলে আসছে শাহজাহান মন্ডল, মোহাম্মদ আলমগীর কবির, শাহ শাকির আহমেদ শাকির, মোহাম্মদ সুহাগ, KR শারমিন, মোহাম্মদ আজমল হোসেন। আচ্ছা, আমি প্রথম 5টি নাম পড়ব। ওকে, তাহলে আমাদের সঠিক উত্তর আছে 5টি। আমাদের নেক্সট প্রশ্ন, পাঁচের গকে মানে 5C কে প্রিভেন্টিভ রিলিফ বলা হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারাতে? 5 C কে বা 5 গকে প্রিভেন্টিভ রিলিফ বা নিরোধমূলক, নিবারণমূলক, প্রতিরোধমূলক প্রতিকার বলা হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারাতে? আমরা যেই কয়টি ধারা পড়ছি সেই কয়টা ধারার উপরে সুপার টুপার MCQ দেখে সেই কয়টি ধারার উপর আমরা বস হয়ে যাব, বার কাউন্সিল পরীক্ষায় সবাই পাস করব। ক্লিয়ার? আপনারা একটু কমেন্ট করে জানাবেন বাংলাদেশে এমন কেউ আছেন কিনা যিনি ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে লাইভ ক্লাসের মাধ্যমে বার কাউন্সিল কোর্স শেষ করার কথা আপনাদেরকে অনলাইনে কেউ বলেছে কিনা আমি একটু শুনতে চাই। বাংলাদেশে কেউ এই উদ্যোগ এখন পর্যন্ত নিয়েছে কিনা যিনি বলেছেন সম্পূর্ণ ফ্রিতে বার কাউন্সিলের 7টি সাবজেক্ট লাইভ ক্লাসের মাধ্যমে শেষ করে দিবে, ধারাবাহিকভাবে ক্লাসের মাধ্যমে প্রতিদিন? আমরা উত্তর পেয়ে গেছি। 5C কে যে প্রিভেন্টিভ রিলিফ বলছে, উত্তর দিয়েছেন রেবেকা সুলতানা, মোহাম্মদ সিরাজুল ইসলাম, মোহাম্মদ তাসনিম, আমার তারপর হচ্ছে মোহাম্মদ আজমল হুসাইন, নাসিম আক্তার, শিক্ষানবী সঞ্জীবী। ওকে, তাহলে আমরা আমাদের অনেকে উত্তর দিয়েছেন, আমার সাথে যুক্ত আছেন মোজাম্মেল হক ভাই। ওকে, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ধারা 6, 5C কে। আমার প্রশ্ন ছিল বাংলাদেশে এমন কেউ অনলাইনে আপনাদেরকে কথা দিয়েছে কিনা যে বার কাউন্সিলের 7টি সাবজেক্ট আপনাদেরকে এভাবে ফ্রি লাইভ ক্লাসের মাধ্যমে শেষ করে দিবে, এরকম ইতিহাস বাংলাদেশে আছে কিনা? আপনারাই বিচার করবেন মিঠুন সাহা আপনাদের জন্য কি করতেছে। এটা আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনাদের কাছে আরেকটা প্রশ্ন আমার, এটা আমি গর্ব করে বলি, এই কারণে বলতেছি কারণ এটা নিয়ে অনেকের সমস্যা আছে। আমাদের আজকের নির্ধারিত ক্লাস শেষ হয়ে গেছে, এই কারণে আমি আপনাদের প্রতি প্রশ্ন রাখতেছি। বাংলাদেশে
এমন কেউ আছেন কিনা যিনি অনলাইনে, যিনি ফেসবুকে, যিনি ইউটিউবে লেকচার বা ভিডিও দিয়ে থাকেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র? এমন কেউ আছেন কিনা? কারণ আমার ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে অনেকের সমস্যা, আমি বারবার ঢাকা বিশ্ববিদ্যালয় বলি লাইভ ক্লাসে, এটা নিয়ে অনেকের সমস্যা। সেই সমস্যাটা আমি একটু দেখতে চাই যে আপনারা বলবেন ঢাকা বিশ্ববিদ্যালয় সুনির্দিষ্ট প্রতিকারণের কত ধারাতে স্থায়ী নিষেধাজ্ঞা বা পারপিচুয়াল ইনজাংশনের ডেফিনেশন রয়েছে? আমাদের উত্তর চলে আসছে এম এ আজিজুল মোল্লা, নাজবিন নাজ সালমা, রেবেকা সুলতানা, তালুকদার শরীফ আহমেদ, এমডি মুক্তা, সঞ্চিতা শারমিন সুমি। আমাদের সঠিক উত্তর আছে সেকশন 53। সেকশন 53। আমাদের নেক্সট প্রশ্ন, পেনাল ল এনফোর্স করার ক্ষেত্রে, তা দণ্ডমূলক আইন কার্যকর করার ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রয়োগ হবে না, ধারা কত? টু এনফোর্স পেনাল লস, দণ্ডমূলক আইন এনফোর্স করার ক্ষেত্রে, কার্যকর করার ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রয়োগ হবে না, ধারা কত? আমাদের উত্তর চলে আসছে মোহাম্মদ আলমগীর কবির, লাকি হুসাইন, হাসান মুরাদ, মোহাম্মদ তসনিম, শাহজাহান মন্ডল, ফারহানা শিল্পী, SKR রায়। তাহলে আমাদের সঠিক উত্তর আছে সেকশন 7। এবার আমাদের নেক্সট প্রশ্ন, অস্থায়ী নিষেধাজ্ঞাকে ডিফাইন করা হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারাতে? টেম্পোরারি ইনজাংশনকে, অস্থায়ী নিষেধাজ্ঞাকে সংজ্ঞায়িত করা হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারাতে? আমি জাস্ট আজকে যতটুকু ক্লাস নিয়েছি তার মধ্য থেকেই প্রশ্ন করতেছি, যাতে আপনাদের কাছে মুখস্থের মতো হয়ে যায়। কারণ আমরা একটা ক্লাস করব, এত সময় বিনিয়োগ করব, আপনারা পরীক্ষায় পাশ করবেন না, পরীক্ষায় কমন পড়বে না, এটা যেন না হয়। টেম্পোরারি ইনজাংশনকে ডিফাইন করা হয়েছে কত ধারাতে? অস্থায়ী নিষেধাজ্ঞাকে সংজ্ঞায়িত করা হয়েছে কত ধারাতে? আমাদের উত্তর চলে আসছে রেবেকা সুলতানা, নাজবিন নাজ সালমা, উজ্জ্বল গাইন, নাসিমা আক্তার। তাহলে আমাদের ফারহানা শিল্পী, পলাশ তালুকদার, আব্দুল খালেক মধু, মোহাম্মদ আমিরুল ইসলাম। আমাদের সঠিক উত্তর হচ্ছে সেকশন 53। আমাদের নেক্সট প্রশ্ন, কোন ধরনের নিষেধাজ্ঞা ডিক্রি প্রদানের সাথে সাথে দেওয়া হয়? কোন ধরনের নিষেধাজ্ঞা ডিক্রি প্রদানের সাথে সাথে দেওয়া হয়? উইথ ডিক্রি মেড এট দ্য হিয়ারিং, এমন একটা সেন্টেন্স আমরা পড়ছিলাম, রাইট? কোন ধরনের নিষেধাজ্ঞা ডিক্রি প্রদানের সাথে সাথে দেওয়া হয়? শরীয়তপুর জেলার ইপিআই প্রধান তত্ত্বাবধায়ক মুজাম্মেল হক ভাই আমার সাথে আছেন, সালাম ভাই। ওকে, আমরা পেয়ে গেছি সঠিক উত্তর। মোহাম্মদ আলমগীর কবির, নাজমিন নাজ সালমা, নাসিমা আক্তার, হাসান মুরাদ, মোহাম্মদ তসনিম, মোহাম্মদ আজমল হুসাইন, গোলাম গাউস, মোশারফ বিশ্বাস। ওকে, তাহলে আমাদের সেকশন, আমাদের হচ্ছে এটা হচ্ছে পারপিচুয়াল ইনজাংশন, ক্লিয়ার, স্থায়ী নিষেধাজ্ঞা। এবার আসেন অস্থায়ী নিষেধাজ্ঞা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত দেওয়া হয়, ধারা কত?
অস্থায়ী নিষেধাজ্ঞা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত দেওয়া হয়, ধারা কত? একটা ব্যাপার খেয়াল করছেন, আমরা কিন্তু ৬-৭টা ধারা পড়ছি আজকের ক্লাসে, বাট আমরা প্রশ্ন কিন্তু অনেকগুলো করতে পারতেছি। এটাই হচ্ছে লাইভ ক্লাসের গুরুত্ব। ক্লিয়ার? আগে আমাদেরকে প্রশ্ন তৈরি করা শিখতে হবে। আমরা পরীক্ষায় কি পারবো না, দিস ইজ নট ম্যাটার। ম্যাটারটা হচ্ছে আমরা নিজেরা প্রশ্ন তৈরি করে উত্তর করতে পারি কিনা। ক্লিয়ার? অস্থায়ী নিষেধাজ্ঞা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত দেওয়া হয়, ধারা কত? এটা কোন ধারাতে বলছে? আজকে শেয়ারের সংখ্যা কি 500 হয়েছে? 500 বানানোর দায়িত্ব কিন্তু আপনাদের। আপনারা সবাই ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করবেন, হ্যাঁ, ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করবেন। কারণ আমাকে নিয়ে কথা বলছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শব্দটা বারবার বলি। হ্যাঁ, আইন শিক্ষার্থীরা বুঝে গেছে যে ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে ব্যবহার করতে হবে। এটা আইন শিক্ষার্থীরা বুঝে গেছে। আপনারা আমাকে ভালোবাসেন, সাপোর্ট দেন, এটাই তো তার প্রমাণ, ঠিক না? ওকে, এবার আসেন, এটার উত্তর হচ্ছে সেকশন 52। আমরা একটু দেখতে চাই যে কারা কারা উত্তর করেছেন। এম আজিজুল মোল্লা, মোহাম্মদ আলমগীর কবির। আচ্ছা, অনেকের উত্তর না, এটা উত্তর হচ্ছে সেকশন 53 ধারা 53। আচ্ছা, অনেকে এটার উত্তর 52 বলেছেন, কেন? এটার উত্তর হচ্ছে সেকশন 53 ধারা 53, রাইট? এবার আসেন, টুম্পারানী রাউত আমাদের স্বেচ্ছাসেবক লীগের শরীয়তপুর জেলার গুরুত্বপূর্ণ পদে আছেন। এবার আসেন, ধারা 53 আমরা দেখলাম। আমাদের নেক্সট প্রশ্ন নিষেধাজ্ঞার না, আমাদের নেক্সট প্রশ্ন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে কয়টি উপায় ব্যতীত বাদীপক্ষ প্রতিকার দাবি করতে পারে না? কয়টি উপায় ব্যতীত বাদীপক্ষ প্রতিকার দাবি করতে পারে না? আপনারা উত্তর পারেন কি পারেন না এটা খেয়াল করবেন না। আপনারা আমি কিভাবে প্রশ্ন সেট করি এই জিনিসটা ফোকাস করবেন, যে মিঠুন সাহা কিভাবে প্রশ্ন তৈরি করে, কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, এই জিনিসটা ফোকাস করবেন আপনারা। এতটুকু আপনাদের মেন কাজ। আমরা পরীক্ষার হলে প্রশ্ন সবাই পারবো, বাট প্রশ্ন কিভাবে হতে পারে, দিস ইজ দ্য মেকানিজম, এটা আমাদেরকে বুঝতে হবে। ওকে, আমরা পেরে গেছি উত্তর। আমাদের উত্তর চলে আসে শাহজাহান মন্ডল, সঞ্জিদা শামীম সুমি, প্রদীপ কুমার সরকার, রেবেকা সুলতানা, সারোয়ার আলম পাঠান, মোশারফ বিশ্বাস, সুবর্ণা দেবী সুবর্ণা, মোহাম্মদ তসনিম, উজ্জ্বল গাইন, নাসিমা আক্তার, সুইন আক্তার লাবনী, এস এম মাহমুদ হাসান, মোহাম্মদ কামরুল হাসান পল্লব, এস কে আনাস, পলাশ তালুকদার, লাকি হুসাইন, আরাফাত রহমান খান জুয়েল। অনেকেই ভুল উত্তর দিয়েছেন, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। আমাদের সঠিক উত্তর হচ্ছে 5টি। আমাদের সঠিক উত্তর হচ্ছে 5টি। আমাদের নেক্সট প্রশ্ন, ধারা 6তে কি প্রসঙ্গে বলা হয়েছে? ধারা 6তে কোন বিষয় সম্পর্কে বলা হয়েছে? সেকশন 6 এর বিষয়বস্তু কি? এবার ফার্স্ট আনসার দিয়েছেন টুম্পারানী রাউত, দ্বিতীয় হচ্ছেন ম্যাক্স, তৃতীয় হচ্ছেন লাকি হুসাইন, রেবেকা সুলতানা চতুর্থ, পঞ্চম হচ্ছে মোহাম্মদ তসনিম। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে প্রিভেন্টিভ রিলিফ, নিরোধমূলক প্রতিকার। প্রিভেন্টিভ রিলিফ, নিরোধমূলক প্রতিকার। নিরোধমূলক প্রতিকার। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত, খেয়াল করবেন, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এক ধরনের নিষেধাজ্ঞা চলমান থাকে। সেই নিষেধাজ্ঞার নাম কি?
পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এক ধরনের নিষেধাজ্ঞা চলমান থাকে, সেই নিষেধাজ্ঞার নাম কি? গুড। সঞ্জিদা শারমিন সুমি, টেম্পোরারি ইনজাংশন। সুবর্ণা দেবী সুবর্ণা, টেম্পোরারি রাউত। মাহবুবা জাহান বিনতি, এসকে আর রায়, নাজমিন সালমা, কি উম্মে তানজিলা, আরাফাত রহমান খান জুয়েল, মোমেনা খানম, সারোর আলম পাঠান। তাহলে আমাদের উত্তর হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা, টেম্পোরারি ইনজাংশন। টেম্পোরারি ইনজাংশন। মামলার শুনানির উপর ভিত্তি করে, মামলার গুণাগুণের উপর ভিত্তি করে স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয় ধারা কত? মামলার গুণাগুণের উপর ভিত্তি করে, মামলার শুনানির উপর ভিত্তি করে, মোহাম্মদ আলমগীর কবির। আচ্ছা, তাহলে মামলার গুণাগুণের উপর ভিত্তি করে স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয় ধারা কত? আমাদের সেকশন আছে 53। আচ্ছা, আমরা 54 পড়ি নাই। হ্যাঁ, তো আমাদের সেকশন আছে 53, সুবর্ণা দেবী সুবর্ণা, মোশারফ বিশ্বাস, উজ্জ্বল গাইন। তাহলে আমাদের সেকশন আছে 53, আমরা পড়েছিলাম ধারা 5, ধারা 6, ধারা 7, ধারা 52, ধারা 53। এই ধারাগুলো আমরা আজকের ক্লাসে পড়েছিলাম। ক্লিয়ার? আচ্ছা, এখন আমার আজকের জন্য লাস্ট প্রশ্ন। তাহলে দেখেন, আমরা কিন্তু এই ধারাগুলোর উপরে এই লাইভ ক্লাসে কিন্তু আমাদের পড়াটা শেষ হয়ে গেল। মানে আমি যে ধারাগুলো বোঝানোর চেষ্টা করলাম, সেই ধারাগুলোর উপরেই এমসিকিউ যতটা করা দরকার, আমি আমার অবস্থান থেকে আমি যতটুকু বুঝি বা যতটুকু মনে হয়েছে প্রশ্নটা করা দরকার, ততটুকু আমি চেষ্টা করেছি। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে মিঠুন সাহা প্রতিদিন লাইভ ক্লাস চলমান রাখবে কিনা? আমি কয়েকটি কমেন্ট পড়ব। আর কেউ যদি আমার সাথে লাইভে আসতে চান, অবশ্যই আপনি রিকোয়েস্ট পাঠান, আমি আপনাকে নিয়ে আসতেছি। কেউ যদি আমার সাথে লাইভে আসতে চান। সবাই বলছে হ্যাঁ। সুবর্ণা দেবী সুবর্ণা, এস এম মাহমুদ, মোশারফ বিশ্বাস, মঞ্জুল ভাই, সারলম পাঠান অবশ্যই রাখবে। ওকে, কেউ যদি লাইভে আসতে চান আপনি চলে আসতে পারেন। তাহলে জয়েন দেন, আমি নিয়ে আসি। আমি কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট আপনাদেরকে শেষ করে দিব, প্রত্যেকটা সাবজেক্ট। এই লাইভ ক্লাসে থাকবেন প্রতিদিন 10:45-এর পর পর আমি আসবো। হ্যাঁ, 11টা হোক, 11:10 হোক, 10:45 হোক, আমি কিন্তু আসবো। আচ্ছা, যিনি লাইভে আসবেন আমার সাথে জয়েন দেন, আপনি নিয়ে আসি।
ওকে, তাহলে আপনাদের কথা অনুসারে আমরা লাইভ ক্লাস কন্টিনিউ রাখবো। আজকের মতো করে আমরা নিয়মিত ক্লাস নিব এবং আমরা আজকে যতটুকু শেষ করব তার পরবর্তী থেকে শুরু করে আগামীকাল পরবর্তী দ্বিতীয় ক্লাসে আমরা সেখান থেকে শুরু করব। এভাবে আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইন শেষ করব, এভাবে আমরা পিনাল কোর্স অর্থাৎ প্রত্যেকটা আইন আমরা এভাবে শেষ করব। প্রত্যেকটা আইন এভাবে শেষ করার মধ্য দিয়ে আমরা মোটামুটি ভাবে ফুল সিলেবাস শেষ করব। ওকে, আমাদের বার কাউন্সিলের সিলেবাসের যতগুলো আইন আছে 7টি আইনই আমি লাইভ ক্লাসে এভাবে ধারাবাহিক ক্লাসের মধ্য দিয়ে শেষ করব। আপনারা সাপোর্ট দিয়ে যাবেন। ওকে, তাহলে আমরা আজকের মতো ক্লাসটা অফ করবো। আর আপনারা কেউ কি লাইভ আসতেছেন আমার সাথে? ওকে, লাইভে ওকে আমি জয়েন দিচ্ছি। উজ্জ্বল গাইন আমাদের সাথে আছেন। ওকে, আচ্ছা, এখানে অনেকেই তো আসতে চাচ্ছেন লাইভে, কিন্তু আপনারা কনফার্ম করেন না কেন? তো রিকোয়েস্ট দিয়েছেন। ওকে, তাহলে আমরা আজকের মতো এখানেই থাকছি। আগামীকাল দেখা হবে একই সময়। আমি আপনাদের জন্য আছি। যারা দুর্বল স্টুডেন্ট মনে করেন, যারা মনে করেন যে আপনি পাশ করবেন না, যারা মনে করেন যে পড়াটা পাহাড়ের মতো কঠিন, যারা মনে করেন যে আপনার দ্বারা বার কাউন্সিল পাশ করা জীবনেও সম্ভব হবে না, তারা প্রতিনিয়ত এই লাইভ ক্লাসটাতে থাকবেন। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আপনার কনফিডেন্স বাড়ানোর জন্য হলেও আপনি মিঠুন স্যার এই পেজটিতে থাকবেন। ওকে ওকে, তাহলে আজকের মতো শুভরাত্রি।